হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। একটা টপিক মানে অনলাইনে দেখছি গত কয়েকদিন যে চিকিৎসকরা হচ্ছে অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে হচ্ছে টেস্ট বাণিজ্য করছে। দেন ওষুধ কোম্পানিদের সাথে হচ্ছে মানে দালালি করছে বা তাদের ওষুধ মানে তাদের টাকা পয়সা খেয়ে খুব বেশি পরিমাণে লিখছে। তো এই ধরনের অভিযোগ কিন্তু মানে মানে আ মানে মন্ত্রণালয় কর্তৃক বা হচ্ছে বিভিন্ন মানে প্রপার অথরিটি যারা আছে তারা কিন্তু এই আঙ্গুলগুলো ডাক্তারদের উপর তুলছেন। তা আসলে এগুলা বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। এগুলা কোনোভাবেই আমরা উপেক্ষা করতে পারি না। কারণ আমাদের মানে সমাজ ব্যবস্থা ইভেন মানে এই যে একজন ডাক্তার মানে যে দেখা যায় মানে এমবিবিএস সদ্য এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ করে সে মানে ২০,০০০ টাকা বেতনের চাকরি করে। ২০-২২,০০০ টাকার বেতনের চাকরি করে। একটা ড্রাইভারের স্যালারি বেশি। ইভেন আমাদের মতো যারা হচ্ছে কোয়ালিফাইড প্যারামেডিক আছেন তাদের ইনকামও তাদের মাসিক ইনকামও তার চেয়ে বেশি। তো একজন এমবিবিএস ডাক্তার যেখানে হচ্ছে ২০-২২,০০০ টাকা মানে এমবিবিএস কমপ্লিট করার পর আ মানে সে সম্মান হিসেবে পায় বা বেতন হিসেবে পায় সেটা আসলে খুব একটা বেশি না। তো সেই ক্ষেত্রে মানে কোনো হসপিটাল এমন আছে যে তাকে সুযোগ দেওয়ার পরে কিন্তু তাকে টার্গেট দিয়ে দেওয়া হয় যে আপনি এরপর মানে এতটুকুর মধ্যে আপনি রোগী আনতেই হবে, এতটা টেস্ট লাগবে বা এত টাকার হচ্ছে আপনি মানে পরীক্ষা-নিরীক্ষা করাতেই হবে। তো সেই ক্ষেত্রে ওই বেচারা এমবিবিএস মানে যিনি হচ্ছে সদ্য এমবিবিএস, আসলে সদ্য এমবিবিএস যারা তাদের আরও বিপদ। কারণ তাদের কোনো স্পেশালিটি ডিগ্রি থাকে না। কারণ স্পেশালিটি ডিগ্রি হচ্ছে আপনার এমবিবিএস করার পরে কোনো একটা সার্টেন সাবজেক্ট হচ্ছে ডিপ্লোমা করতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে। তো সেটাও মানে দেখা যায় আরও একটা মানে যুদ্ধ একজন এমবিবিএস চিকিৎসকদের জন্য। কারণ পিজি বা হচ্ছে এই যে পোস্ট গ্র্যাজুয়েশন করতে গেলেও দেখা যায় ভর্তি মানে পরীক্ষা আছে। পরীক্ষা দিয়ে টেকার পর হচ্ছে পড়াশোনা করতে হয়। দেন আরও এরকম ৩-৪ বছর ৫ বছর পড়াশোনা করতে হয়। ২ টা পার্টে পড়াশোনা করতে হয়। তো অনেক কঠিন। দেন ডিপ্লোমা করতে গেলেও দেখা যায় ২-৩ বছরের একটা ব্যাপার লাগবে। তো এই ডিপ্লোমা করার বা পরে বা হচ্ছে এই পিজি পোস্ট গ্র্যাজুয়েশন করার পরে সে হচ্ছে একজন স্পেশালিস্ট। তো এই স্পেশালিস্ট হয়ে যাওয়ার পরেও দেখা যায় মানে কোনো একটা ভালো হসপিটালে বা মোটামুটি একটা হসপিটালে জয়েন করলেও মানে তার উপরে কিন্তু টার্গেট থাকে যে এত টাকার মানে পরীক্ষা-নিরীক্ষা দিতেই হবে। তো সেই ক্ষেত্রে সে কিন্তু তার চাকরি বাঁচাতে গিয়ে আর যেটা আপনারা মনে করেন যে একজন এমবিবিএস চিকিৎসক মানে চেম্বার করলে দেখা যায় অনেক টাকা কামাতে পারে। হ্যাঁ, এটা আ বা বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি। বাট ওই পর্যায়ে আসার জন্য কিন্তু তাকে অনেক সাধনা করতে হয়। এটা আ বা বা মানে এটা সত্যি কথাই। আর এখন হয়তোবা বলতে পারেন যে, "আপনি তো সামান্য একজন প্যারামেডিক। আপনি কেন এগুলো নিয়ে কথা বলছেন?" হ্যাঁ, আমি বলতে পারি কারণ আমি মানে দেখা যায় মানে সংবিধান অনুযায়ী হচ্ছে আমার মানে মত প্রকাশের স্বাধীনতা আছে। আর প্রেক্ষাপট যেহেতু আমিও দেখা যায় একই পেশায় আছি। মানে প্যারামেডিক হিসেবে ইমার্জেন্সিতে কাজ করি। মানে প্যারামেডিকরা যা কাজ করতে পারে, ইমার্জেন্সি আ প্যারামেডিকটা যে কাজ করে সেগুলো আমি করছি। তো হেলথ সেক্টরে মানে মোটামুটি আমাদেরও অবদান আছে যারা হচ্ছে মানে প্যারামেডিক তাদেরও অবদান আছে। তো সেই ক্ষেত্রে মত প্রকাশ করতেই পারি। তো এই যে টেস্টের ব্যাপারটা যে চলে আসে যে আ অপ্রয়োজনীয় টেস্ট, তো এখানে টেস্ট ছাড়া কিন্তু আপনার সঠিক রোগটা নির্ণয় করা সম্ভব না। ঠিক না? আছে এরকম অনেক ঘটনা। ইভেন আমিও মানে দেখা যায় মানে এই রিসেন্ট গতকালকের একটা ঘটনা যদি আপনাদেরকে বলি। অনেক চিকিৎসকরা আছে খুব ভালো যে মানে তারা যদি দেখা যায় আ মানে মানে এক্সামিনেশন মানে নরমাল যে এক্সামিনেশন আছে, হ্যাঁ? ফিজিক্যাল যে এক্সামিনেশন আছে সেটার মাধ্যমে যদি ওই মানে ডিজিজটা সম্পর্কে মানে অ্যাজিউম করতে পারে সেই ক্ষেত্রে তারাও কিন্তু চায় যে মেডিসিন বা হচ্ছে কোনো এরকম ফিজিক্যাল এক্সারসাইজ দেন হচ্ছে আপনার আ মানে খাবার-দাবার চেঞ্জ করে এইটাকে মানে এই পেশেন্টটাকে ভালো করা যায় কিনা তারা কিন্তু এটা চিন্তা করে। কিন্তু কিছু ডাক্তার আছে খুবই মানে অসাধু। তারা টেস্ট ছাড়া কিছুই বোঝে না। আপনাকে কোনো না কোনোভাবে হচ্ছে টেস্ট দিয়ে আপনাকে আটকাতেই চাইবে। কিছু আমি বলছি না যে সবাই এমন, বাট কিছু এরকম দেখেছি। যেমন গতকালকের অভিজ্ঞতাটা আমি শেয়ার করি। তো আমাদের কাছে কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চলে যেহেতু প্র্যাকটিস করি, অ্যাজ এ প্যারামেডিক হিসেবে আমাদের কাছে অনেক মানে ধরনের হচ্ছে পেশেন্ট আছে। মানে তারাও আসে। তো ওই ভদ্রলোক আমার পরিচিতই ছিলেন, বাট আমি কয়েকদিন লিভে থাকার কারণে উনার সাথে দেখা হয়নি। তো উনি আসলেন সন্ধ্যায়। তো আসার পরে বললেন যে, "আমি তো আপনাকে খুঁজে গেছি, মানে আপনাকে পাই নাই।" তো শেষে একজন ডাক্তার দেখাইছি। আমার এই যে মানে তলপেট, আমার নাভির কাছে, নাভির এই যে ডান পাশে ব্যথা করে। তো পরে মানে উনার সাথে কথা বলছিলাম। তো পরে বলল যে, "আমাকে তো একটা পরীক্ষা দিছে, এটা নাকি মুখের ভিতর দিয়ে হচ্ছে পাইপ ঢুকায়।" তো পরে দেখলাম ডাক্তার, এটা কি ডাক্তার দেখি। তো পরে দেখলাম যে উনি মানে মেডিসিন স্পেশালিস্ট। মানে উনার একটা মানে পোস্ট গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েট একটা ডিগ্রি আছে মেডিসিনের উপরে। তো আ আ উনি সাজেস্ট করেছে একটা এন্ডোস্কোপি। তো পরে আমি বললাম যে, "আপনার ব্যথা কই?" তো আমরা যারা হচ্ছে মানে মোটামুটিভাবে মেডিকেল এই পেশার মধ্যে আছি, তারা কমবেশি যারা পড়াশোনা করেছেন, তারা বলতে পারবেন যে অ্যাবডোমেনকে মোটামুটি ৯ টা অঞ্চলে বিভক্ত করা হয় বা পেটকে আপনার ৯ টা অঞ্চলে বিভক্ত করা হয়। তার মধ্যে মানে ইপিগ্যাস্ট্রিক
রিজনে যদি আপনার দেখা যায় ব্যথাটা হতো বা তার নিচে এই যে নাভির এদিকে অ্যাম্বিলিকাল, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এন্ডোস্কোপিটার মানে কাজে আসতো। এন্ডোস্কোপি যে টেস্টটা দিয়েছে এটা আলসারের পেশেন্টদের মানে শনাক্ত করার জন্য নিয়ে থাকে। তো জেনারেলি হচ্ছে আলসার পেশেন্টদের কিন্তু আপনার এই যে বমি বমি ভাব বা ভরা পেটে বেশি আপনার পেট ব্যথা বা হচ্ছে খালি পেটে পেট ব্যথা এই ধরনের সমস্যাগুলো থাকে। দেন পায়খানা আলকাতরার মতো হয়, বমি বমি ভাব থাকে, জ্বর থাকে, হ্যাঁ, কন্টিনিউয়াস হচ্ছে পেট ব্যথা থাকে। তো এগুলোর অনেক স্টেজ আছে। তো এন্ডোস্কোপি রিপোর্ট এই যে মানে আমি কিন্তু অনেক আগে এক্সপ্লেন করেছি। তো এন্ডোস্কোপি রিপোর্টে কী থাকে ভাই? এই যে আপনার মুখ দিয়ে হচ্ছে একটা পাইপ ঢোকাবে মানে ক্যামেরা সহ। তো সেটা আপনার এই যে মানে খাদ্যনালীটা দেখবে, দেন হচ্ছে খাদ্যনালীর কোনো ক্ষত আছে কিনা দেখবে, দেন হচ্ছে পাকস্থলীটা দেখবে, পাকস্থলীর শেষ প্রান্ত ডিউডেনাম, ঠিক আছে? সেটাকে দেখবে। জাস্ট এই কয়টাই। কিন্তু উনার যে জায়গায় হচ্ছে উনি ব্যথা আমাকে বারবার দেখাচ্ছে সেটা হচ্ছে রাইট ইলিয়াক ফোসা বা রাইট ইলিয়াক রিজন, যেখানে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস আর ইয়াও আছে, আমাদের ইন্টেস্টিনগুলো আছে, লার্জ ইন্টেস্টিনের কিছু পার্ট আছে, হ্যাঁ। তো সেই জায়গাতে হচ্ছে ব্যথা। তো সেইটার ব্যথা আমি তো বললাম যে সেই জায়গায় যদি ব্যথা আপনার কন্টিনিউয়াস হয়ে থাকে, আমি ভালো করে জিজ্ঞাসা করলাম যে আপনি কি যখন ডাক্তারের কাছে গেছেন তখন কি ওনাকে মানে ইপিগ্যাস্ট্রিক সাইডে হচ্ছে ব্যথাটা মানে আপনার উপরের পেটে ব্যথা এরকম কোনো কথা বলেছিলেন? বলছে যে না, আমি তো শুরু থেকেই দেখাইছি যে আমার এই যে মানে এই পেটের হচ্ছে নিচের ডান পাশের অংশে, দেন হচ্ছে তার উপরের অংশে, মানে রাইট ইলিয়াক ফোসা, ঠিক আছে, বা রাইট ইলিয়াক রিজন এবং রাইট আপনার লাম্বার রিজন হচ্ছে ব্যথা। আমি অনেকভাবে হচ্ছে এক্সামাইন করলাম, দেখলাম যে না, কোনোভাবেই হচ্ছে ওনার ব্যথাটা ইপিগ্যাস্ট্রিকে না বা হচ্ছে তার নিচে না, ঠিক আছে। তো মানে একটু চিন্তায় পড়ে গেলাম যে আসলে এই জায়গায় তো এন্ডোস্কোপি দিয়ে খুব মানে কিছু একটা বের হবে না, ঠিক আছে। এই এন্ডোস্কোপি তো জাস্ট হচ্ছে আপার জিআইটি মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট হচ্ছে মানে উপরের ব্যাপারটা, পাকস্থলীর শেষ ভাগটা পর্যন্ত দেখতে পারবে, যেটা এপিগ্যাস্ট্রিকের একদম শেষে। বাট এই জায়গার ব্যথা বা এই জায়গার কোনো ক্ষত দেখার তো সুযোগ নাই এই এন্ডোস্কোপির মাধ্যমে। মানে আমি মানে মোটামুটি শক। আরও কিছু টেস্ট দিছে। তো আমি বললাম যে আপনি কোনো মানে মানে অন্য কোনো টেস্ট মানে করেছেন কিনা, আল্ট্রাসোনোগ্রাফি করেছেন কিনা? তো বলছে যে আল্ট্রাসোনোগ্রাফিটা করছি মানে আরও কয়েক মাস আগে, সেখানে আমার ফ্যাটি লিভার বলছিল আরকি। হ্যাঁ, সেটা একটা ব্যাপার হতে পারে। বাট এই যে যেই টেস্টটা মানে ওই ডাক্তার আবার নির্দিষ্ট একটা জায়গা দিয়ে দিয়েছে। জায়গার নাম দিয়ে দিয়েছে যে এখান থেকে আপনি এই এন্ডোস্কোপিটা করতে হবে। আ আ আ তো সেখানে অন্য জায়গা থেকে করলে সেটা অ্যালাও করবে না। এটা ওই ডাক্তার সাহেব বলে দিয়েছে। তো চিন্তা করতে পারেন মানে উনি অপ্রয়োজনে হচ্ছে এটা দিয়েছে। যে জায়গার মধ্যে হচ্ছে উনার রাইট ইলিয়াক ফোসা, যেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের কারণে হতে পারে। অ্যাপেন্ডিকুলার লাম্প চলে আসলে তো সে বেঁচেই গেল। আস্তে, আস্তে ব্যথা কমে যাবে। বাট উনি গত ১৫-২০ দিন ধরে এই ব্যথাটা ভুগছেন। হালকা, হালকা ব্যথা। দেন হচ্ছে রাইট লাম্বার, কিডনিজনিত সমস্যা হতে পারে বা আবার ইন্টেস্টিনের কিছু পার্ট আছে। স্মল ইন্টেস্টিনের কিছু পার্ট থাকবে, দেন হচ্ছে লার্জ ইন্টেস্টিনের কিছু পার্ট থাকবে এই জায়গায়। তো এই জায়গার সমস্যা শনাক্ত করার জন্য তো কোলনস্কোপি দরকার হতে পারে, ঠিক না? কোলনস্কোপি মানে এন্ডোস্কোপির মতোই, সেটা হচ্ছে পায়ুপথ দিয়ে ঢুকিয়ে চেক করা হয় যে কোনো ক্ষত আছে কিনা, ঠিক আছে? অন্ত্রের মধ্যে কোনো ক্ষত আছে কিনা। আ তো আমি কিছুই মিলাতে পারলাম না ভাই। আমি আসলে মানে সামান্য প্যারামেডিক। এখন আপনারা প্রশ্নই তুলতে পারেন। কোনো এমবিবিএস চিকিৎসকও দেখে থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন যে, তুই বেটা কি জানোস? তুই কয়দিনের?" ঠিক আছে, হ্যাঁ, আমি মানে দেখা যায় মানে আ আ প্যারামেডিক শেষ করার পর আসলে খুব লম্বা সময় আমি প্র্যাকটিসে ছিলাম না মাঝখানে। তো এখন এই সময়টাতে মোটামুটি প্র্যাকটিস করছি। মোটামুটি মানে এক্সপেরিয়েন্স যতটুকু আছে, আমি যেটা দেখেছি বা যেটা দেখি বা যতটুকু আমাদের বোঝার দরকার এতটুকু বুঝি। আমাদের প্র্যাকটিসের পরিসর তত বেশি না হলেও আসলে মানে যখন আমরা মানে পড়াশোনা করে মানে এক্সামিনেশনগুলো হচ্ছে মানে একের পর এক মানে টপকাই, তখন আসলে চেষ্টা করেছি বেশিরভাগ রপ্ত করার। বাট কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু আসলে সাধারণ মানুষ তো উনি আমাকে জাস্ট বারবার এটাই বলছে যে, আমরা সাধারণ মানুষরা তাইলে এখন কিভাবে সিওর হব যে এই টেস্টটা যে আমার দরকার নাই? এখন তুমি বলতেছো তোমার কথা এখানে ভরসা করব। ঠিকই তো। আমি তো ছোট মানুষ। আমার কথা উনি কেন ভরসা করবে? তাই আমি বললাম, "করাই ফেলেন। এখন কি করবেন বলেন? এখন মানে ডাক্তার সাহেব দিয়েছে। এখন আমি তো মানে উনার সমতুল্য কেউ না।" বাট আমার মনে হচ্ছে যে এটা মানে এখানে একদম ইলজিক্যাল অ্যান্ড ইররিলেভেন্ট, ঠিক আছে? একদম অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক মনে হয়েছে। তো এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। যারা হচ্ছে আপনাদের আশেপাশে কোয়ালিফাইড প্যারামেডিক থাকবেন বা আপনি একজন চিকিৎসকের মানে সাজেশনেই দেখা যায় আপনি এই মানে দেখা যায় বড় ধরনের যেই অ্যাডভাইসগুলা বা বড় ধরনের যে টেস্টগুলো আছে এমআরআই, সিটি স্ক্যান, সেগুলো করে ফেলবেন না, ঠিক আছে? আপনি প্রয়োজনে আরও একজন স্পেশালিস্ট দেখান। তো এখানে তিনি ১ম এই মানে ভুল চিকিৎসক নির্বাচন করেছেন মেডিসিন।
তার এখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কোনো চিকিৎসকের কাছে যাওয়ার দরকার ছিল। তো এই কাজটাই মানে এই যে রেফারেলের যে কাজটা সেটা কিন্তু আমরা প্যারামেডিকরাই করে থাকি। ঠিক আছে? তো এখন মানে সাধারণ পাবলিক হচ্ছে খুব চালাক। মানে আমাদেরকে মানে আমাদের যে কাজটা করা মানে উচিত বা হচ্ছে আমাদের জন্য যে কাজটা নির্ধারিত করে দেয়া আছে, যদিও প্যারামেডিকদের জন্য আসলে ওইভাবে নীতিমালা নাই। বাট আমাদের মানে ১ম কাজটাই হচ্ছে কিন্তু আপনার অবস্থা মূল্যায়ন করে, যে ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো একটা সিভিয়ার প্রবলেম হতে যাচ্ছে, আপনাকে মানে ফিজিক্যাল এক্সামাইন করে আমরা কিন্তু উপযুক্ত চিকিৎসকটা নির্বাচন করে দেবো। ঠিক আছে? সাধারণ মানুষ কিন্তু এটা চিনে না। না চিনে দেখা যায় একটা বুংবাং একটা ডাক্তারের কাছে চলে যায়। দেন এরকম অপ্রয়োজনীয় অনেক টেস্ট করে নিজের অর্থ মানে অপচয় করে। দেন প্রচুর পরিমাণে দেখা যায় আর্থিক ক্ষতি, মানসিক সমস্যা আরও বেড়ে যায়। তো এইজন্য বলি যারা হচ্ছে আপনার আশেপাশে কোয়ালিফাইড প্যারামেডিক আছে অন্তত তাদের সাথে পরামর্শ করেন। হ্যাঁ, অনেক প্যারামেডিক ভাই বোনরাও আছে আমি দেখেছি যে তারাও অনেক দালালি করে থাকে। খুব স্বাভাবিক। টেস্ট বাণিজ্য এখানে মানে দেখা যায় বড় একটা কমিশন পকেটে আসে। বাট ইথিক্যাল প্র্যাকটিস একটু চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ যারা হচ্ছে মানে প্যারামেডিক হিসেবে কাজ করছেন, আমিও কাজ করছি। তো প্রত্যন্ত অঞ্চলে কাজ করে তো এখানে কিন্তু সব মানুষরা মানে ধনী না। বেশিরভাগই কিন্তু স্বল্প আয়ের মানুষ। তো মানে এদের কে একদম মেরে ফেলবেন না আরকি। ইথিক্যাল প্র্যাকটিসটা চালু রাখবেন। এটাই হচ্ছে আজকের এই ভিডিওর আমার মানে কথা আরকি। মানে কথা, সারমর্ম। তো অবশ্যই মানে আপনাদের আশেপাশের কোয়ালিফাইড প্যারামেডিকদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। অথবা গ্র্যাজুয়েট চিকিৎসক বা আপনার পরিচিত কেউ থাকলে সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে ইয়ে করতে পারেন। তো এই পেশেন্টটার আসলে এখন বলে দিয়েছি যে যদি আল্ট্রাসোনোগ্রাফিতে কিছু না এসে থাকে তো সেক্ষেত্রে আপনার জন্য উপযুক্ত পরীক্ষা হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান করে নেন একদম, মানে কেন ব্যথা হচ্ছে বা কোনো কি মানে একদম সব বিষয়গুলো কিন্তু চলে আসবে। ঠিক আছে? তবে আপনি কোনো মানে গ্র্যাজুয়েট বা হচ্ছে আপনার স্পেশালিস্ট দেখিয়ে তারপর হচ্ছে টেস্টটা করেন। ইট উইল বি বেটার। কারণ আমি তো আর এটা দেখব না, এই আরকি। তো আশা করি মানে বাংলাদেশের টেস্ট বাণিজ্য বা হচ্ছে ইয়ে নিয়ে যেই মানে ইয়েগুলা মানে ছড়াচ্ছে, রিউমারগুলো হচ্ছে আসছে সামনে। তো সেগুলো যদি সঠিক ইয়ে করা যায়, মানে যারা অ্যাকচুয়ালি দালালি করছে বা যারা অ্যাকচুয়ালি মানে এরকম ইথিক্যাল প্র্যাকটিস করছে না, তারা যেন সংশোধন করতে পারে নিজেকে, সেই মানে আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।